আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ও পশ্চিম তীরের পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মানুষ গাজার পক্ষে এবং যুদ্ধবিরতির দাবিতে বিশাল মানবপ্রাচীর গড়ে তুলেছেন। ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। ফিলিস্তিনের গাজা নগরীতে ত্রাণ নিতে গিয়ে চোখে গুলি খেয়ে ফিরতে হয়েছে ফিলিস্তিনি শিশু আব্দুর রহমান আবু জাজারকে। জাজারের বাদ চোখে গুলি করেছেন ইসরায়েলি সেনারা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আল আকসা দখলের হুমকি ইসরায়েলের মন্ত্রীর। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাটজ দাবি করেন, তিশা বা আবের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেয়াল এবং টেম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি ওই পোস্টে আরো দাবি করেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করা যাবে। ইসরায়েল কাটজ আরো লেখেন, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন, সেখানে জিম্মি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে রবিবার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করে বিতর্ক উস্কে দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশ। রয়টার্স জানিয়েছে, আল আকসা পরিদর্শনের সময় বেন গভিরের সঙ্গে অন্তত 1050 জন ইহুদি ছিল। সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, মুসলিম কর্তৃপক্ষের সাথে কয়েক দশক ধরে চলা স্থিতাবস্থা ব্যবস্থার অধীনে আল আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। উত্তেজনার মধ্যেই রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেই এই খবর দিয়েছেন। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলা উত্তেজনার মধ্যে এই ঘোষণা এলো। ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তিতে রাজি হতে রাশিয়াকে 8 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প, নতুবা দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। যদিও সেসব নিষেধাজ্ঞা কি হতে পারে ট্রাম্প তা নির্দিষ্ট করে বলেননি। এ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের সঙ্গে অনলাইনে বাকবিতক্তার পর তিনি যে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন সেগুলো এখনো ওই অঞ্চলে অবস্থান করছে। সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিগুলো শক্তিচালিত নাকি পারমাণবিক অস্ত্রসজ্জিত সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলেননি। তিনি সাবমেরিনগুলোর নির্দিষ্ট অবস্থান সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাধারণত তাদের সাবমেরিনের সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখে। ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি এবং সাবমেরিন মোতায়েনের ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ট্রাম্প রোববার বলেন, আমার মনে হয় আগামী সপ্তাহে বুধবারে বা বৃহস্পতিবারে উইটকফ রাশিয়া সফরে যাবেন। রবিবার সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, উইটকফ মস্কোয় কি বার্তা নিয়ে যাচ্ছেন এবং রাশিয়ার নিষেধাজ্ঞা এড়াতে কিছু করতে পারবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, এমন একটি চুক্তি হোক যেন মানুষ হত্যা বন্ধ হয়। গাজার গণহত্যা বন্ধ করো, সিডনি ব্রিজে লাখো মানুষের পদযাত্রা। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মানুষ গাজার পক্ষে এবং যুদ্ধবিরতির দাবিতে বিশাল মানব প্রাচীর গড়ে তুলেছেন। রবিবার 3 আগস্ট অনুষ্ঠিত এই পদযাত্রায় নিউ সাউথ ওয়েলস পুলিশের হিসাবে অন্তত 1 লাখ মানুষ অংশ নেন, যা সিডনির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 3 লাখ। 1.5 কিলোমিটার দীর্ঘ ব্রিজ জুড়ে গড়ে ওঠা এই মানব প্রাচীর এক পর্যায়ের জনসমাগম
সমাগমের ভিড়ে দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পাওয়ার পর ফিলিস্তিনি অ্যাকশন গ্রুপ আয়োজিত এই পদযাত্রা মানবতার বিশাল মিছিল হিসেবে ইতিহাসে স্থান পায়। 2023 সালের 7 অক্টোবর থেকে প্রতি রবিবার গাজা সমর্থনে মিছিল করে আসা এই সংগঠন এবারই প্রথম হারবার ব্রিজে পদযাত্রার আয়োজন করে। মিছিলে শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ হাতে তৈরি পোস্টার ও খালি হাড়ি পাতিল নিয়ে অংশ নেয়, যা গাজায় চলমান দুর্ভিক্ষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অংশগ্রহণকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগান দেন। পর্যটকরাও ব্রিজের উপর থেকে হাত নাড়িয়ে সমর্থন জানান। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে শাহবাজ। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এ বিষয়ে তেহরানের পাশে রয়েছে। 2 দিনের সরকারি সফরে পাকিস্তানের অবস্থানরত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশ একাধিক সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করি। গাজা ও জম্মু কাশ্মীরের পরিস্থিতি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়া দিচ্ছে। গাজায় শান্তির জন্য বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে ইসলামাবাদে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গেও বৈঠক করেন। পরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে ইরান ও পাকিস্তানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি। ত্রাণ নিতে গিয়েছিল শিশুটি, চোখে গুলি ছুড়ল ইসরায়েলি সেনারা। আব্দুর রহমান আবু জাজারের বয়স 15 বছর। ক্ষুধায় কাতর পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিল শিশুটি, কিন্তু কপাল মন্দ, চোখে গুলি বিদ্ধ হয়েছে জাজার। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে। জাজারের বাঁ চোখে গুলি করেছেন ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলে সমর্থিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রে গিয়ে চোখে গুলিবিদ্ধ জাজারের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা বলেছেন, নির্বিচার বোমা হামলার শিকার অবরুদ্ধ গাজার বাসিন্দারা অনাহারে রয়েছেন। বাঁ চোখে সাদা রঙের ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল জাজিরাকে জানায়, একবার গুলি লাগার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকেন। তখন জাজারের মনে হয়েছিল এই বুঝি শেষ, মৃত্যু সন্নিকটে। দিবাগত রাত প্রায় 2টার দিকে ঘটনাস্থলে গিয়েছিল বলে জানায় জাজার। সে বলে, এবার প্রথম আমি ত্রাণ সরবরাহ কেন্দ্রে গিয়েছিলাম। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার ক্ষেত্রে 3য় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই পর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। পরে সনদে রাজনৈতিক দলগুলোর সই নেওয়া হবে। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই জাতীয় সনদ। গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গত বছরের অক্টোবরের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন দেয়। পরে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এরপর 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ, সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। প্রথম পর্বে 65টির বেশি বিষয়ে ঐকমত্য হয়। 3 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে বিষয় ভিত্তিক আলোচনা করে ঐকমত্য কমিশন